সবুজে ঘেরা পাহাড়, চা বাগানের নীরবতা আর মাটির ঘ্রাণে ভেজা এক জনপদ। বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা। এই প্রকৃতির কোলে শতাব্দীর পর শতাব্দী ধরে নিজেদের ঐতিহ্য আর জীবনযাত্রা আগলে বেঁচে আছে মণিপুরী সম্প্রদায়। এই জনপদের নারীরা কেবল সংসারের চার দেয়ালে আবদ্ধ নন, তাদের প্রতিদিনের জীবন শুরু হয় সূর্যের আলোয়, শেষ হয় সন্ধ্যার নীরবতায়। এই সময়ের প্রতিটি মুহূর্তে কৃষি আর পরিশ্রম যেন তাদের নিত্য সঙ্গী। এখানে কৃষি শুধু পেশা নয়, কৃষি এখানে জীবন। দর্শক, আমাদের দেশে কৃষি বিপ্লব ঘটছে, এটা আমরা বলতেই পারি, কিন্তু বড় উদ্যোক্তার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তারা তারা কি তৈরি হচ্ছেন? কতটা অবদান রাখছেন দেশে তারা? বিশেষত নারীদের অবদান কি? এই ব্যাপারগুলো নিয়ে অনেকের মনেই সংশয় থাকে, প্রশ্ন থাকে। আজকে আমরা এই প্রশ্নেরই উত্তর খুঁজতে চলে এসেছি মৌলভীবাজারের কমলগঞ্জে। এখানকার নারী উদ্যোক্তারা ক্ষুদ্রভাবে নিজেদের বিভিন্ন উদ্যোগ তৈরি করেছেন বা শুরু করেছেন। কেন তারা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করলেন এবং সংসারের পাশাপাশি কিভাবে ভূমিকা রাখছেন দেশের এই কৃষিকাজে, তাই আজকে আমরা জানার চেষ্টা করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নূরে জান্নাত। মণিপুরী সংস্কৃতি শুধু জীবনযাত্রা নয়, এটি এক জীবন্ত শিল্প। তাদের নৃত্য, সাজ পোশাক আর নৃত্যের মুদ্রা সবকিছুতেই রয়েছে এক অনির্বচনীয় সৌন্দর্য। এমনই সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের মণিপুরী নাচ তার হৃদয়ে ছুঁয়ে গিয়েছিল, প্রাণিত করেছিল তার শিল্প ভাবনাকে। আজও মণিপুরী নারীরা তাদের চিরাচরিত প্রথা, সহজ সরল গ্রামীণ জীবনযাপন এবং আধুনিক জীবনের বাস্তবতার মধ্যে এক সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে চলেছেন। তারা প্রমাণ করেছেন ঐতিহ্য আর উন্নয়ন পরস্পরের বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক। দর্শক, দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের কমলগঞ্জের একেবারেই মণিপুরি পাড়ায় এবং আমাদের সাথে একজন আপা আছেন যিনি এই সম্প্রদায়েরই একজন মানুষ এবং একজন ক্ষুদ্র উদ্যোক্তা, বলা ভালো নারী উদ্যোক্তা। কি করে উনি আসলে এই উদ্যোক্তা জীবনে প্রবেশ করলেন এবং উনি আসলে কি পালছেন, সমস্ত বিষয় নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আপা কেমন আছেন? ভালো। ভালো আছেন? আচ্ছা, একটু আমাদেরকে বলেন, আপনি উদ্যোক্তা জীবন শুরু করেছেন কোন প্রাণী পালন করা দিয়ে? মানে কি পালছেন আপনি? লেয়ার মুরগি। লেয়ার মুরগি। কতদিন ধরে পালছেন? প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে? 10 মাস হলো এখন। 10 মাসের মতো। হুট করে আপনার কেন মনে হইলো যে আমি এই যে লেয়ার মুরগি এটা পালন করতে চাই এবং এই বাণিজ্যিকভাবে এত বড় পরিসরে পালন করতে চাই? এটা মানে আমি যে লেয়ার মুরগি যে পছন্দ করি এই জন্য আমি কি পছন্দ করেন। এর আগে বাড়ির আঙিনায় কি মুরগি পালতেন না? আছে, আমরা যে দেশি মুরগি আছে আমরা। আচ্ছা, তখন তো দেশি মুরগি পালতেন। তো লেয়ার মুরগি আপনি কোথা থেকে পাইলেন? হিট সমিতি থেকে। আচ্ছা, তাদের সাথে আপনার যোগাযোগ কেমনে হইলো? সমিতি যে আমরা সদস্য এই জন্য। আচ্ছা, আপনি ওই সমিতির সদস্য। তো সেখানে তো আরো অনেক কিছু আছে, তাই না? গরু আছে, ছাগল আছে, মাছ আছে, আপনি মুরগিতেই কেন? মুরগি যে আমার পছন্দ এই জন্য। মুরগি যেহেতু বাড়ির আঙিনাতেই লালন পালন করা যায় সেই জন্য আপনি এটা বেছে নিলেন, তাই না? তো এখন আপনার এখানে কত মুরগি আছে? 72টা। 72টা। আর প্রথম অবস্থায় আপনি 10 মাস আগে যে শুরু করছিলেন তখন কয়টা? 100টা। 100টা। তাহলে এখন কম কেন? আগে ছোট থাকতে প্রায় 9-10টা মরে গেছে, তারপরে অসুস্থ বড় হওয়ার পরে ডিম পাড়ার পরে
আরো 10-12টা মরে গেছে এটা অসুস্থ হয়। আচ্ছা, কি অসুখ হয়েছিল, কেন মরে গেল? এই যে মনে হয় পাতলা পাতলা মনে হয় সাদা সাদা যে। এই যে মুরগি অসুখে মরে গেল, জি এই মুরগিকে ভ্যাকসিন দেওয়া হয় নাই, টিকা? দেওয়া হয়েছে। তারপরেও মরে গেছে। হ্যাঁ, এই বিষয়টা আপনারা তাদেরকে জানাইছেন? জি জানাইছি তো। জানানোর পর তারা কিছু করছে? তারা ওষুধ দিছে, তারপরে খাওয়াইছে, এখন আচ্ছা। কিছু সুস্থ হয়েছে। আচ্ছা, সুস্থ হয়েছে। এখন এই যে মুরগি পালতেছেন 10 মাসে, আপনার কি মনে হইলো এই মুরগি পেলে আপনি কি লাভে আছেন? হ্যাঁ মোটামুটি লাভ ছিল আগে, আচ্ছা, এখন তো কিছু কমছে তো ডিম, এই জন্য কিছু সুবিধা। আচ্ছা, ডিম বিক্রি করেন? জি আচ্ছা, কত টাকার ডিম এখন পর্যন্ত বিক্রি করছেন? প্রায় 50-এর উপরে ওইটু পারে। আচ্ছা, 50,000-এর উপরে আপনি বিক্রি করে ফেলছেন? জি। তাহলে তো ভালোই চলতেছে। চলতেছে। 100টা দিয়ে শুরু করলেন, জি। তারপর এখন 72টা আছে, অসুখে মরে গেল। আমরা তো দেখি যে আশেপাশে অনেকে অনেক বড় করে খামার করে না মুরগির, প্রথমে এই যে আপনার মতো কম দিয়ে শুরু করে, পরে বিশাল শেড বানায়, অনেক মুরগি পালে। আপনার কি এই ধরনের কোনো পরিকল্পনা আছে ভবিষ্যতে? না না, আমার যে 100টায় 72টায় আমার যথেষ্ট হয়েছে, আর না। আচ্ছা, যেহেতু আপনি বাড়ির আঙিনায় পালতে চান, সেজন্য আপনি বড় করে করতে চান না, যেহেতু একই সাথে সংসারের কাজও করতে হয় এবং এটাকেও দেখাশোনা করতে হয়। জি। আপা, জি। মুরগির কথা তো শুনলাম, আপনার পরিবারে কয়জন আছে, বাড়ির আঙিনায় সবজি টবজি চাষ করেন কিনা, পুষ্টির ব্যাপারটা সেখান থেকে হয় কিনা, এই ব্যাপারগুলো নিয়ে একটু বলেন না। আমাদের পরিবারে 5 জন সদস্য আছে, আর আমার ছেলে একটা আছে, মেয়ে একটা আছে। মেয়ে হলো অনার্সে পড়ে, ওই যে সিলেট মেট্রোপলিটন ভার্সিটিতে আছে। তারপরে আমার ছেলে হলো এবার এসএসসি পাস করছে, এখন ওই যে সিলেটে মাদ্রাসায় কলেজে পড়ে। তারপরে আমি যে বড়ই চাষ করছি, তারপরে ফরাজের বীজও চাষ করছি, এরকম কোনো মতে সংসার চলে এরকম। আচ্ছা, খুব ভালো ব্যাপার, চলে। আর সবজি চাষ করে এগুলো কি বিক্রি করেন নাকি শুধু নিজেরাই খান? বেশি হইলে আমরা খাওয়ার চেয়ে বেশি হইলে এটা বিক্রি করে। আপা, আমরাও আসলে এটাই চাই, আপনারা পরিবার নিয়ে ভালো থাকুন, আপনাদের ছেলে মেয়েরা ভালো শিক্ষা পাক, চিকিৎসার ব্যাপারটা ভালো থাকুক, এবং বাড়ির আঙিনায় এসব সবজি চাষ করে পুষ্টির যোগানটা আপনারা এখান থেকেই পেয়ে যান, সেটাই অনেক বেশি উপকৃত হয় আমাদের দেশ এবং জাতি। কৃষি যত এগিয়ে যাবে আমরা তত ভালো থাকবো। আপনারাও এভাবে এগিয়ে যান। ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। কেউ হাঁস মুরগি পালন করে ডিম আর মাংসের মাধ্যমে সংসারের আয় নিশ্চিত করেন। কেউ ছাগল আর গরু লালন পালন করে পরিবারের পুষ্টি আর অর্থনৈতিক নিরাপত্তা গড়ে তোলেন। এই প্রাণী সম্পদই মণিপুরী নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে ওঠার প্রথম ধাপ। কৃষির এই কাজের মধ্য দিয়েই তারা অর্জন করছেন আত্মনির্ভরতা। নিজেদের হাতে গড়া এই আয়ে শিক্ষা, স্বাস্থ্য আর ভবিষ্যতের স্বপ্ন জড়িয়ে আছে। দর্শক, ভীষণই শীতের সকাল, আমরা চলে এসেছি এমন একজন উদ্যোক্তার বাড়িতে। উনি এই চীনা হাঁস সংগ্রহ করেছিলেন 50টা, অর্থাৎ বিনামূল্যে, এবং সেই হাঁস পালন করছেন উনি বছর 4 ধরে। কি অবস্থা এখন রয়েছে, কিভাবে লালন পালন করেন এবং আর্থিকভাবে কিভাবে উনি লাভবান হচ্ছেন, পুরো ব্যাপারটা আমরা জেনে নিব চাচির কাছ থেকে। চাচি, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? জি। ভালো, আপনার হাসি দেখে মনে হচ্ছে অনেক ভালো আছেন। অনেক ভালো আছি। তাই না? জি। এই চীনা হাঁস পালছেন আপনি 4 বছর ধরে না? জি জি। হ্যাঁ, তাই তো শুনলাম। তো এই যে প্রথম অবস্থায় হিট বাংলাদেশ আপনাকে কতগুলো হাঁস দিয়েছিল? 50টা। 50টা? জি। আচ্ছা, তো আপনি এই 50টা হাঁস তাদের কাছ থেকে কিভাবে পেলেন, মানে তারা আপনাকে কেন দিল? হ্যাঁ, দিছে যে আমি যে এই আসিতে তারা ও সদস্য জানিয়া দিছে, ভালো লাগে দিছে। আচ্ছা, তে ও আসে আল্লাহ, আমি অনেক লাভবান হয়েছি। অনেক লাভবান জি, হয়েছেন? অনেক আচ্ছা, লাভবান। কেমনে অনেক লাভবান হয়েছেন এটা আমাদেরকে একটু বলেন। ওই তো তারা প্রশিক্ষণ কইয়া দিছে আমরারে। প্রশিক্ষণ দিছে? জি জি। যে কেমনে পালবেন? জি, এই যে জি, দেখতে পাচ্ছি ছোট্ট একটা বাচ্চা। জি। তা আপনাকে কি এরকম ছোট বাচ্চা দিছিল? জি, ও এই রকম দিছিল। আচ্ছা, তারপর এই ছোট বাচ্চা দেওয়ার পরে আপনি এগুলোকে বড় করছেন? জিও, একটারে কারেন্টর হিটও তৈছি, ফিটা নাইছি, খাওয়াইছি, ওষুধ দিয়া, গরম পানি দিয়া, সবসময় গরম পানি দিয়া খাওয়াইয়া ইয়ে করিয়া বড় করিয়া বড় করছেন। জিও জিও। তারপর ওদের থেকেও বাচ্চা ফুটাইছেন? দেখতে বাচ্চা ফুটাইছি। আচ্ছা, পরে কোথায় বিক্রি করছেন? ওই তো হিটও বিক্রি করছি, গ্রামও করছি, বাজারও করছি। আচ্ছা, মানে যাদের থেকে আপনি বাচ্চা নিয়ে আসছেন তারাও আপনার কাছ থেকে কিনে জি, জি, নিয়েছে জি, এবং জি। আপনি বাজারেও বিক্রি জি, করছেন, তাই না? জি। তো প্রথম বছর আপনি কত টাকার বিক্রি করছিলেন এই হাঁসের বাচ্চা বা হাঁস? প্রথম বছর মনে হয় 1.5 লক্ষ তো 2 লক্ষ পর্যন্ত মূল্য হয়েছে। তাই? জি, 1.5 থেকে 2 লক্ষ টাকা এই চীনা হাঁস লালন পালন করে আপনি জি, বিক্রি জি, করছেন? জি।
আচ্ছা, আর এই যে হাঁসকে টিকা দিতে হয় না? জি জি। তারপর এই টিকাগুলা কারা দিয়ে দেয়? এটা ওগো যে আস দিছিলা যে বাবুয়ে তাই নু ওইয়া টিকা দিয়া দিই। আচ্ছা, আপনার তো টাকা পয়সা লাগে না, না। একদম ফ্রি ফ্রি। জি, তার জি। মধ্যে বছরে 1.5 লক্ষ টাকা, হ্যাঁ? জি, জি। তাহলে তো আপনি বড় লোক হয়ে গেছেন চাচি, তাই না? দোয়া তো এই টাকা দিয়ে কি করছেন বলেন তো? ওই তো দোকান আছে, দোকানও লাগাইছি, জায়গা জুগা কিনলে লাগাইছি, এইরকম করিয়া আচ্ছা, এই হাঁস বিক্রির টাকা আপনি দোকানে লাগাইছেন, জায়গা জমিও কিনছেন। ওই, ওই। বাহ, এখন আপনার কতগুলা চীনা হাঁস আছে? বড়টা 60টা আছে। আচ্ছা, আর এই ছোট? ছোট মনে হয় 20-25টা আছে। 20-25টা আছে। বিক্রি লেগেছে আরো 16টা। 16টা বিক্রি করছেন? জি, জি। আচ্ছা, তো এই চীনা হাঁসরে দেখতেছি যে সকাল সকাল খাবার দিচ্ছেন, কত খাবার খায় আর কি খাবার খায় এরা? এরা ওই তো পড়লা ছোট থাকতে ফিট খাওয়াই। আচ্ছা, ছোটবেলায় ফিড খাওয়ান। জি, আর এইটা গইল খালো তারারে গুড়ার দিকে ভাত ধান মিশাইয়া খাবার লাগে। আর এখানে তো দেখতেছি সবই ধান। জি জি আচ্ছা, এগুলো কি ক্ষেতের উচ্ছিষ্ট ধান জি, জি। যেগুলো কাজে লাগবে না, ছোচা জি। বলি যে আমরা? হয়, হয়। আচ্ছা আচ্ছা, এই ছোচা খাওয়াচ্ছেন। আর কিছু খাইতে দিতে হয়? ভাত দেই, ভাত দেন। হ্যাঁ, আর কুড়া দেই। হুম। কিন্তু আশেপাশে তো কোনো পুকুর দেখলাম না, তো এরা কোথায় যায়? আমরা ওখানে থাকি। আচ্ছা, এখানে আশেপাশে চরে, জি, জি। পুকুরে টুকুরে নামে না, না, পানি টানি লাগে না? পানি লাগে ওই তো ওখানে থাকে, ওখানে তো ধান ফলানি এখন বাদ দিলেই যে আসল লাগে। আচ্ছা আচ্ছা, মানে পানি ওরকম ভাবে নাই আশেপাশে, কিন্তু ওদেরকে এমনিই পালা যায়। হয়, হয়। আচ্ছা, তো আপনি তো খুশি, জি জি, তাই না? জি এই যে হাঁস পালন করে জি, অনেক খুশি। অনেক তা খুশি। আপনি এই হাঁস পালন করতেই চান? হয়, হাঁস পালন করতে হইছে। আচ্ছা, ঠিক আছে, আপনার হাসি দেখেই বোঝা যাচ্ছে যে আপনি কতটা খুশি। আমরাও চাই এই হাঁস আপনি আরো লালন পালন করেন, আরো বেশি লাভবান হন। হয়। ঠিক আছে, এই ছোট্ট বাচ্চাগুলা বড় হইলে বিক্রি করবেন না এখনই জি। বিক্রি করে দিবেন? ওখানে নেওরা আছে দিলেই গো। ও আচ্ছা, এখনো করতে পারবেন, বড় হইলেও করতে বড় পারবেন, হলেও করতে ইচ্ছা। আচ্ছা, ওকে রেখে দেই। চাচি, আপনার পরিবারে কে কে আছে? হাজবেন্ড আছে, ছেলে আছে, মেয়ে আছে, নাতি ওকল আছে। হাজবেন্ড, ছেলে, মেয়ে, নাতি 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 সব আছে, সব একদম আছে। ঘর ভরা জি, সংসার জি, না? জি। তো হাঁস ছাড়া আর কি কি পালেন আপনি? ওই তো গরু ফালি, আচ্ছা। ছাগল ফালি, হুম, হাঁস ফালি, মুরুগ ফালি। বাহ, মানে একটা বাড়ি একটা খামারের মতো যে সব আছে জিও, এখানে, তাই জিও, না? জিও, গরু পারও আছে, আছে। তাই? জিও। আচ্ছা, তো আপনি কিছু বাদ দিবেন না, জি সব না। জায়গায় লাভ করবেন। তো সারাদিন তো এই প্রাণীদের সাথে আপনার ভালো সময় কেটে যায়, জিও, জিও। তাই না? জি। বাড়ির বাইরে কোথাও যান না ওদেরকে রেখে? জি, না, 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 না। আচ্ছা, ওরাও আপনার সংসারের একটা অংশ, হয়, তাই না? হয়। চাচি, আপনার এই সংসার এভাবেই ভরা থাকুক, আপনার স্বামী সন্তান নিয়ে, এবং একই সাথে এই জি। প্রাণীদের সংসারও বজায় জি। থাকুক, আমরা সেটাই চাই। আপনি ভালো থাকবেন। আচ্ছা। দর্শক, একেবারেই বসে আছি একটা মণিপুরি পাড়ায়, এবং আমার চারপাশে যারা বসে আছেন তারা কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দা। কি করে সংসার সামলানোর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে উঠলেন, আমরা কিন্তু সেটাই জানার চেষ্টা করব, এবং কারা তাদেরকে সহায়তা করছে সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আমার পাশে একজন বসে আছেন যিনি তাদেরকে উদ্যোক্তা হয়ে উঠতে সাহায্য করেছেন। কিভাবে কাজগুলো করছেন এই বিষয়গুলো চলেন জেনে নেই। ভাইয়া, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন তো? ভালো আছি। আচ্ছা, এই যে মণিপুরি পাড়ায় আমরা যতটা জেনেছি যে প্রতিটা ঘরেই একজন করে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হচ্ছে, এবং সেখানে আপনারা ভূমিকা রাখছেন, এই ব্যাপারগুলো নিয়ে আপনারা কিভাবে কাজ করছেন? হিট বাংলাদেশে এখানে পিকেএসএফ এর অর্থায়নে 2014 সাল থেকে কন্টিনিউ কাজ করে যাচ্ছে। আমরা এখানে মূলত কৃষি ইউনিটের আন্ডারে প্রাণী সম্পদ, কৃষি এবং মৎস্য এই 3টা ইউনিট নিয়ে কাজ করতাম, এবং আমরা প্রথমে সদস্যদেরকে তাদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণ প্রদান করি। আচ্ছা, প্রশিক্ষণের পাশাপাশি আমরা কিছু সদস্যকে সামান্য কিছু অনুদান প্রদান করে থাকি। যেমন আমরা একটু আগে যে লেয়ার খামার থেকে ঘুরে আসলাম, সেখানে আমরা আমাদের একদিনের বাচ্চা আমরা তাদেরকে বিনামূল্যে দেই, পাশাপাশি ঘর করার জন্য কিছু অনুদান প্রদান করি, এবং পরবর্তীতে এই বিজনেসটাকে কন্টিনিউ করার জন্য আমরা সেখান থেকে ঋণ প্রদান করি। আচ্ছা, এবং পাশাপাশি আমাদের টেকনিক্যাল সাপোর্ট, আমরা ডাক্তার হিসেবে আমি এবং আমার সহকারী আছে, আমরা নিয়মিত ভিজিট করি তাদেরকে, যে কোনো অসুখ বা টিকা এইসব বিষয়ে আমরা প্রশিক্ষণ পরামর্শ আমরা কন্টিনিউ দিয়ে থাকি। এই যে প্রশিক্ষণের কথা আপনি বলছেন, কতদিনের প্রশিক্ষণ তাদেরকে দিয়ে থাকেন আপনারা? আমরা 2 দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি, পাশাপাশি আমরা উঠান বৈঠকের আয়োজন করে থাকি, পরামর্শ কেন্দ্রের আয়োজন করে থাকি, এবং প্রত্যেকটা প্রশিক্ষণে
এবং উঠান বৈঠক বা পরামর্শ কেন্দ্রে আমাদের সরকারি যে প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন ওনারাও উপস্থিত থাকেন। পাশাপাশি আমরা কিছু এক্সপার্ট মেম্বারকেও নিয়ে আসি যাতে ওনারা এই বিষয়ে ওনাদেরকে ভালো পরামর্শ দিতে পারেন। এবং আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি যে এই বিষয়টা কিভাবে করা হবে, কোন খাদ্য খাওয়াবে, কোন খাদ্য কীরকম, এগুলো সরাসরি আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। এবং প্রত্যেক বছর আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য শ্রেষ্ঠ খামারির পুরস্কারের ব্যবস্থা আমরা করে থাকি। বাহ, চমৎকার ব্যাপার ভাইয়া। আমরাও সেটাই চাই, এখানকার বাসিন্দারা একই সাথে পরিবার সামলাক এবং উদ্যোক্তা হয়ে ওঠুক, বিশেষত নারীদের ক্ষেত্রে। আমার চারপাশে যেহেতু অনেক উদ্যোক্তা বসে আছেন, তাদের মধ্যে কারোর সাথে একজন কথা বলতে চাই। কার সাথে কথা বলতে পারি? আপা, আপনার সাথেই বলি। কেমন আছেন? ভালো আছে আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই প্রজেক্টের সাথে যুক্ত হয়ে বা প্রকল্পের সাথে যুক্ত হয়ে আপনি কিভাবে লাভবান হয়েছেন, এই ব্যাপারটা আমাদেরকে একটু বলেন। প্রাণী সম্পদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, সেখান থেকে আমরা অনেক উপকৃত পাই। তারপরে এখানে মৎস্য হিসেবে কাজ করা অনুদান দেওয়া হয়। তারপরে কৃষি ক্ষেত্রে কৃষি বীজ বপনের জন্য অনেক বীজ দেওয়া হয় রোপণের জন্য, এখান থেকে আমরা অনেক সুযোগ সুবিধা পাই। হাঁস মুরগি গরু ছাগলের জন্য অনেক উপকার পেয়ে থাকি আমরা। তার কি আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন? হ্যাঁ, প্রশিক্ষণের অনেক ব্যবস্থা করা হয়। আচ্ছা, আর আর্থিক সহায়তা? আর্থিক সহায়তা হিসেবে আমাদেরকে অনেক ঋণ দেওয়া হয়, আমরা তা প্রতি মাসে মাসে দেই আর কি। এগুলো আমরা পেয়ে উপকৃত হয়। আপা, আরো একটা বিষয় জানতে চাই। আগে তো এখানকার যারা নারীরা ছিলেন শুধু ঘর সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, এখন তো তারা ঘরের আঙিনায় হোক কিংবা বড় পরিসরে হোক শুরু তো করেছে, হাঁস মুরগি পালন হোক, গরু ছাগল, সেটা করে আপনাদের এই এলাকার কোনো পরিবর্তন কি এসেছে? হ্যাঁ, অনেক পরিবর্তন হয়েছে, আর্থিকভাবে অনেক পরিবর্তন হয়েছে। মানে গৃহিণীর কাজের ফাঁকে ফাঁকে মহিলারা অনেক তাদের সাথে জড়িত আছে, অনেক সহযোগিতা দেওয়া হয়। তো হাঁস মুরগির পাশাপাশি হাঁস মুরগি গরু ছাগল, তারপরে হাঁস মুরগি মারা না যাওয়ার জন্য তাদের টিকার ব্যবস্থা দেওয়া হয়, তাতে আমাদের অনেক উপকৃত হয়। আপা, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই কথাগুলো জানানোর জন্য। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। আমার সামনে দেখতে পাচ্ছি যে একটা মণিপুরি, এটাকে কি বলবো আপা, আপনি একটু বলেন তো এটাকে কি বলা যায়? কাংথং ফিদা। আচ্ছা, এটা তো আপনাদের নিজেদের নাম, জি। কিন্তু আমি যদি বলতে চাই তাহলে বাঙালি ভাষায় কি বলতে পারি? বিছনা চাদর। বিছানার চাদর। ভীষণ সুন্দর একটা বিছানার চাদর আমার সামনে। এটা তো আপনারা ঐতিহ্যগতভাবে তৈরি করে থাকেন বলে আমি জানি। জি। আচ্ছা, আমাকে বলেন তো এটার বিশেষণটা কি, মানে এটাকে আপনারা কেন এত গুরুত্ব দেন এই বিছানার চাদরকে? আমরা বিয়ের সময় এটা লাগে, বরযাত্রা আসার সময় এই বিছনা চাদরটা পরিধান করতে হয়। আপা, এই যে চাদরটা, এটা বুনতে কতদিন সময় লাগে, তৈরি করতে? 15 দিন লাগে। 15 দিন লাগে। জি। তো এই চাদরটা আপনারা কেন ব্যবহার করেন বিয়ের সময় বা উৎসবের সময়, এটা আমাকে একটু বলেন। আমাদের আগের মায়েরা এইটা ব্যবহার করে, এটার জন্য আমরা করি। আচ্ছা, মানে ঐতিহ্যগত ভাবেই বিয়েতে চাদর দেওয়ার একটা প্রথা আপনাদের আছে। জি। আচ্ছা, তো এই চাদর কত টাকা হতে পারে যদি আমি টাকার অঙ্কে হিসাব করি? 8,000 টাকা। 8,000 টাকা? জি। এত দাম কেন? যে সুতার দাম আর কোমরে বানানো কাপড়, এটা পরিশ্রমের দাম। আচ্ছা, পরিশ্রমের দাম। জি। তো এই চাদর কি আপনাদের মণিপুরীদের মধ্যেই বিখ্যাত নাকি বাইরেও আসলে মানুষজন কিনতে আসে? মণিপুরীদের মধ্যেই বিখ্যাত। আচ্ছা, আর বাইরের মানুষজনও তো কেনে? হ্যাঁ, কেনে, পছন্দ হলে নিয়ে যায়। আচ্ছা, তো এত দাম সেজন্য কিছু বলে না বা আপনারা মনে করেন না যে এটা একটু অতিরিক্ত দাম হয়ে যায়? না, পছন্দের কারণে ওনারা নিয়ে যায়। খুব সুন্দর চাদর আপা, আপনাদের ঐতিহ্য এরকমই বজায় থাকুক সেটাই চাইবো। আমার পাশে দাদা বসে আছেন। দাদা, আপনিও তো এই প্রকল্পের সাথেই যুক্ত, তাই না? তো আপনার কি মনে হয় এই প্রকল্প এই এলাকার পরিবর্তন আনতে সক্ষম হয়েছে কি? ধন্যবাদ আপাকে। এই কাজটা মূলত আমাদের এখানে একটা শাখার মাধ্যমে পরিচালিত হয়, ওনারা ওখানে বসেন। যে এই শাখায় যে গ্রাহকরা আছে আমাদের, এই গ্রাহকদের মাধ্যমেই আমরা এই প্রকল্পটা বাস্তবায়ন করে থাকি। আমি এখানে প্রত্যেকের বাড়িতে যাই, যে দেখি এখানে মহিলারা অনেক পরিশ্রমী, তারা নিজেদের সংসার সামলায়। সংসার সামলানোর পরে প্রত্যেকের বাড়িতে প্রায় 90% বাড়িতে তাঁত মেশিন আছে, তারা নিজেরা হাতে বুনে এগুলো তৈরি করে। এবং যারা আমাদের কাছ থেকে এই যে প্রকল্পের উপকারভোগী, তারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে তারা নিজেরা লাভবান এবং নিজেরা হাঁস মুরগি পালন, সবজি ক্ষেত, মাছ চাষ, অনেক ধরনের কাজে পরিবারের পুরুষের পাশাপাশি তারাও সহযোগিতা করে। এবং তারা সবাই খুবই আগ্রহী এবং খুবই লাভবান, এবং তারা নিজেরাও এটা স্বীকার করে যে না, হিট বাংলাদেশ থেকে আমরা এগুলো পেয়ে খুবই উপকৃত। আচ্ছা, আমাদেরও শুনে ভালো লাগলো এবং আমরা এভাবেই চাই যে দেশের সর্বত্র নারী পুরুষ সবাই মিলে আমাদের কৃষিকে এভাবে এগিয়ে নিয়ে যাক। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আর এবং আপনারা তো উঠান বৈঠক এভাবেই করে থাকেন, আপনারা আরও সামনে এগিয়ে যান সেটাই প্রত্যাশা করব। এতটা সময় আপনারা ছিলেন আমাদের সাথে, সেজন্য আমরা কৃতজ্ঞ।
ভালো থাকবেন। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।